তোষামত নয়, গণমাধ্যমের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। একই সাথে বাড়ছে রাজনীতিবিদ, রাজনৈতিক দল এবং রাজনীতি সংক্রান্ত অপপ্রচারও। নির্বাচনকে সামনে রেখে মিথ্যাচার, কুৎসা এবং চরিত্র হননও চলছে সমানতালে। এক কথায় ডিজিটাল প্ল্যাটফর্ম একটা বড় রাজনৈতিক আঙ্গিনায় পরিণত হয়েছে। আগামী নির্বাচনে এই আঙ্গিনা বড় ধরনের প্রভাব ফেলবে বলে অনেকেই ধারণা করছেন। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি যখন সামাজিক মাধ্যমে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এর মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক জনাব রাজেকুজ্জামান রতন। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের দল বিএনপি, আপনি নিশ্চয়ই বলবেন যে 15-16 বছর ধরে তো এই অবস্থার শিকার, কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখছি সামাজিক মাধ্যমে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং সামগ্রিকভাবে বিএনপির রাজনীতি, বিএনপি নির্বাচন চায় কেন, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি যেন তেনভাবে ক্ষমতা যেতে চায়, এই ধরনের প্রচারণা ব্যাপক হারে বেড়েছে সামাজিক মাধ্যমে, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে। আপনার দল এই মুহূর্তে সামাজিক মাধ্যমে এই অবস্থার শিকার আগের চেয়ে বেশি হচ্ছে নাকি এমনটাই আগে ছিল? আর এই অবস্থাটি মোকাবেলা করার ক্ষেত্রে দল হিসাবে বা আপনি একজন বিএনপির সদস্য হিসেবে কিভাবে জিনিসটাকে মোকাবেলা করছেন, বা এই অপপ্রচার, কুৎসা, চরিত্র হনন এর বিপরীতে কি কিছু করণীয় আছে নাকি এগুলো মানুষ আমলে নেবে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন বলছিলেন অপপ্রচার, কুৎসা এবং চরিত্র হননের কথা, তখন আমার মনে হচ্ছিল গত 15 বছর খুব কম সংখ্যক কণ্ঠই তো আমরা শুনতে পেয়েছি যারা আসলে ঠিক সরকারের সঙ্গে অ্যালাইন্ড হয়ে কথা বলেন না। খুব কম সংখ্যক মুখই তো আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি যারা সরকারের খুব শক্ত সমালোচনা করেন, এবং সে খুব কম সংখ্যকের মধ্যে আবার নারীর সংখ্যা আরোই কম, এবং সেই নারীদের মধ্যে আবার একটি বিশেষ বয়সের বা যারা হয়তো ততটা সিনিয়র নন তেমন নারী একেবারেই একজন বা দুজন। তো সেই একজন বা দুজনের একজন তো আমি। সেই 15 বছরের দুঃসহ যন্ত্রণা আমি জানি, হাউ ইট ফিলস। এবং আমাদেরকে সাধারণত কি হয় রাজনীতিতে, আপনি জেল খাটলে বলা হয় অত বছর উনি জেলের ভাত খেয়েছেন, অত মাস উনি জেল খেটেছেন, এতবার উনি জেলে গেছেন, বা এতবার উনি পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন। কিন্তু এই ধরনের অপপ্রচার, কুৎসা, মিথ্যে কথা এবং চরিত্র হনন একজন মানুষকে প্রতি মুহূর্তে মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং রাজনৈতিকভাবে কতটুকু মর্মাহত করে, ধীরে ধীরে তাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করে, তার মানসিক অবস্থার কতটুকু মানে বিষণ্ণতা বলেন, অবসাদ বলেন, এবং ছেড়ে দেয়া, ঠিক আছে ভাই কাজ আর করলাম না, এভাবে চলে যাওয়া বলেন, সেই হিসাবটা বোধহয় এখন করার সময় এসছে। কারণ আমরা তো দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে অনেক নারীর মুখ না, পরে তো আর কিছুই পেলাম না। আপনি খুব সঠিকভাবে বলেছেন। আমি আমার একটা কলাম লিখেছিলাম যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় 2019-20 সালের দিকে। রাজনীতির মাঠ এখন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রচলিত মাঠ, যেই মাঠে স্লোগান হবে, মিছিল হবে, যেই মাঠে পুলিশের লাঠিচার্জ হবে, যেই মাঠে চিরাচরিত পদ্ধতিতে রাজনীতি চলবে। আরেকটা হচ্ছে ডিজিটাল মাঠ, এবং আমি দেখিয়েছিলাম আমার লেখায় যে ক্রমে ক্রমে ডিজিটাল মাঠ কিন্তু আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। প্রচলিত মাঠে আপনি একটি জনসভা আয়োজন করছেন, আপনি ধরলাম বিরোধী দলে আছেন, সেই মাঠে লোক সমাগম করানো, তার পিছনে যে অর্থ ব্যয়, তার পিছনে যে পরিশ্রম, তার পিছনে যে সময়, এবং সর্বোপরি সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া না পাওয়ার যেই দোদুল্যমানতা, এই সকল কিছু বিবেচনায় নিয়ে, এবং আপনি একটা জনসমাবেশে আসলে কতগুলো মানুষকে অ্যাড্রেস করতে
করতে পারবেন, ম্যাক্সিমাম 50,000 থেকে 60-70,000, বা আপনার ভাষায় হয়তো সেটা লাখ, কিন্তু সেটা তো একসাথে 1 মিলিয়ন বা 10 লক্ষ নয়, তাই না? কিন্তু এই যে ডিজিটাল মাঠ, এই মাঠে কিন্তু আপনার একটি পয়সাও খরচ হচ্ছে না, আপনার লোক সমাগম করতে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু আপনি একসাথে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারছেন। সুতরাং ডিজিটাল মাঠ শক্তিশালী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। মুশকিলটা হচ্ছে আমাদের মতন দেশ, যেই দেশের শিক্ষায় অনেক বেশি পিছিয়ে আছে, অপসংস্কৃতি সংস্কৃতির ওপরে সবসময় ছড়ি ঘোরাচ্ছে, যেই দেশে মৌলবাদ বলেন, ধর্মের অপব্যাখ্যা বলেন, কুশিক্ষার প্রভাব বলেন, এবং সর্বোপরি গ্রাম্যতা বলেন, সকল কিছুর এত শক্ত প্রভাব আছে যে এইরকম একটি দেশে ডিজিটাল মাঠটা না রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের জন্য ভীষণ রকম বিপদ সংকুল হয়ে উঠছে। দুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল, আপনাদের নজর পড়েছে কিনা জানি না, এআই জেনারেটেড একটা পর্ন ভিডিওর কারণে একজন নারী আত্মহত্যা করেছেন। মহিলাটি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, তিনি পারিবারিক কলহের একটা মাসুল হিসেবে এই ঘটনাটির শিকার হন এবং তিনি আত্মহত্যা পর্যন্ত করেন। আমাদের কিন্তু অনেক বড় ওয়েক আপ কল এটি। এবং রাজনীতিতে আমি যেরকম অসহিষ্ণুতা দেখি, আমি যেরকম নোংরামি দেখি, এবং রাজনীতিটা যেই শ্রেণীর মানুষের হাতে চলে যাওয়া দেখি, তাতে আমি খুব অবাক হব না কিছুদিন পরে এই ধরনের এআই ব্যবহার করে নারী রাজনীতিবিদদেরকে কিংবা পুরুষ রাজনীতিবিদদেরকেও হ্যারাস করা, তাদের মানে কি বলবো, অসম্মানিত করা, সমাজের চোখে, রাজনীতির চোখে, পরিবারের চোখে হেয় করা, আমি একদম অবাক হব না। জি, এর মধ্যে আরেকজন অতিথি পেয়ে গেছি, জনাব রাজিকুজ্জামান রতন, বাসদের সহ সাধারণ সম্পাদক। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে আলোচনাটি আমরা শুরু করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রাজনীতি যখন সামাজিক মাধ্যমে কত সহজে রাজনীতিটা করা যায়। রাজনীতিটা যদি করা হতো সুস্থ রাজনীতি, তাহলে তো সমস্যা ছিল না, ঘরে বসে বিনা খরচে কম সময়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছা যায়। কিন্তু সামাজিক মাধ্যমে যে রাজনীতিটা আমরা দেখছি, এটি খুবই নোংরা রাজনীতি, অপপ্রচার, কুৎসা রটনা, মিথ্যাচার, চরিত্র হনন এবং মানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজে ভরপুর থাকে। এই কাজটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে উদ্দেশ্য করে করা হয়, কিন্তু ইদানিং আমরা দেখছি যে রাজনৈতিক ক্ষেত্রে এই চর্চাটা বেশি হচ্ছে। এর কারণ কি বলে মনে করেন, বা এটা নিয়ন্ত্রণের উপায় কি? ধন্যবাদ। প্রথমে আমি একটা বিষয় একটু বলতে চাই যে যখন বলছি সামাজিক মাধ্যম, তখন আসলে এটা কি সামাজিক মাধ্যম হচ্ছে নাকি অসামাজিক মাধ্যম হয়ে যায় অনেক ক্ষেত্রে? একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আনসোশ্যাল অ্যাক্টিভিটিস। জি, কারণ আমি যখন আপনার সামনে কথা বলছি, আমার পাশে যখন রুমিন আপা বসে আছেন, তখন কোনো একটা কথা বলার আগে আমি অনেক ফিল্টার করি। জি, একটা শিক্ষিত মানুষ হচ্ছে সেই যা ভাবে তার সে বলতে পারে না, তার রুচি তাকে বাধা দেয়, তার সংস্কৃতি তাকে বাধা দেয়। কারণ সমাজে যে সমস্ত গালি প্রচলিত আছে সব আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারবেন না, আপনার মুখে আটকে যাবে, কারণ আপনার রুচি সেটাকে বাধা দেবে, আপনার সংস্কৃতি সেটাকে বাধা দেবে। কিন্তু যখন আপনি আমার সামনে নাই, আপনি কোনো দায়ের মধ্যে নাই, দায়হীনতার জায়গায়, তখন মনে হবে আপনাকে একটা আমি খোঁচা দিয়ে দিলে কে কী বলবে আমাকে? আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি আপনাকে গালি দিয়ে দিলাম। আপনার যে 40 বছরের অভিজ্ঞতা, এটা আমি 40 সেকেন্ড লাগবে না এটা ধূলিসাৎ করে দিতে। কারণ আমি একবার খেয়ালও করবো না এই মানুষটা সাংবাদিকতার জগতে এতদিন ধরে কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে এবং কত কিছু দেখেছে, কত কিছু দেখিয়েছে। তার যদি কোনো একটা বিষয়ে আমার সঙ্গে দ্বিমত হয়, সেই দ্বিমত করার গণতান্ত্রিক অধিকার তো আমারও আছে। ফলে আমি তো সেই দ্বিমতটা প্রকাশ করব, কিন্তু দ্বিমতের নামে আমি কি তাকে একদম শেষ করে দেবো, ভ্যানিশ করে দেবো? তো এই যে মানসিকতা, তার মানে একটা দায়হীন মন্তব্য করার সংস্কৃতি যেটা গড়ে উঠেছে, সেটাই আসলে আমাদের সোশ্যাল মাধ্যমকে আনসোশ্যাল অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে বড় সমস্যাটা কোথায়? যখন আমি দেখছি যে রাজনীতিটা একটা ক্ষমতা দখল করা, ক্ষমতা প্রয়োগ করা, অন্যকে ক্ষমতাহীন করে তোলা এবং অন্যের উপর ক্ষমতার দাপট দেখানোর একটা প্ল্যাটফর্ম। সেই ক্ষমতার দাপট দেখাতে পারলে আমি অর্থ উপার্জন করলে আমার কোনো দায় নাই, আমি জায়গা দখল করলে আমার কোনো দায় নাই, আমি মানুষ মারলে আমার কোনো দায় নাই, এবং আমি যদি কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করি তাও আমার দায় নাই। একটা মানুষকে হত্যা করা মনে হয় তাকে বাঁচিয়ে দেওয়া, কিন্তু তাকে জীবিত রেখে তিলে তিলে অপমানিত করা, তার মানে হচ্ছে আমৃত্যু তাকে কষ্ট দেওয়া। এই জন্য শরীরের পচন অ্যান্টিবায়োটিক দিলে সেরে যাবে, কিন্তু একবার যদি মনের পচন হয়ে যায়, এটা কোনো অ্যান্টিবায়োটিকে কিন্তু সারানো যায় না। এইখান থেকে একটা কথা একসময় এসেছিল যে সমাজ যত আধুনিক হবে,
তত যদি দায়িত্বশীল না হয় এই আধুনিকতা কিন্তু সমাজকে ভেতরটা মর্মবস্তুটাকে শেষ করে দেবে। এই জন্য আমেরিকাতে একজন সোশ্যাল সায়েন্টিস্ট তিনি বলছেন, উই আর নাও ইন এ সোসাইটি অফ কন্টেইনার কালচার, উই আর অলওয়েজ ট্রাইং টু সি দ্য কন্টেইনার নট দ্য কন্টেন্ট। ঠিক একই অবস্থা, প্যাকেটটা কত সুন্দর সেটা দেখছি, কিন্তু ভিতরে জিনিস কেমন সেটা আমরা দেখছি না। কিন্তু একটা শিক্ষা মানুষকে তো এই জায়গায় নিয়ে আসে যে আপনার পোশাকটা কতটা বড় কথা নয়, যে শরীরটাই পোশাকটা পরেছে, শরীরের চেয়ে পোশাক কি দামি নাকি পোশাকের চেয়ে শরীর বেশি দামি? নিশ্চয়ই শরীরটা বেশি। কিন্তু শেখ সাদিক আমাদেরকে একসময় শিখিয়েছেন না যে পোশাকের মূল্যটা কি, এখন সেটা এখন পোশাকের মূল্যটা পোশাকই সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। এবং সে কারণে দেখুন একটা কথা যদি বলি, গরুর গাড়িতে দুর্ঘটনা হলে মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু একটু আঘাত, কিন্তু প্লেন যদি দুর্ঘটনায় পড়ে শেষ। তাহলে আপনি যত আধুনিক হচ্ছেন তত সতর্কতা লাগবে, তত আপনার সফিস্টিকেশন লাগবে। শুধু সফিস্টিকেশন কিন্তু টেকনোলজিক্যাল সফিস্টিকেশন না, কালচারাল সফিস্টিকেশনটাও লাগবে। আমার একটা কলমের খোঁচায় আপনার সারা জীবনকে আমি নাই করে দিতে পারি। এই যে রবীন্দ্রনাথ আদালতের লোক, বিচারকরা একটা রায় লেখার আগে 5 বার ভাবেন আমি একটা মানুষের জীবন কি কেড়ে নিতে পারি। আমার এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু তার আর ফিরে আসার পথ নাই, কিন্তু বেঁচে থাকলে তার সংশোধিত হওয়ার হয়তো অনেক রাস্তা আছে। কিন্তু যেই মুহূর্তে আমি এই করলাম, এই জন্য একটা বোধহয় প্রভিশন আছে না, মৃত্যুদণ্ড দেওয়ার পর কলম ভেঙে ফেলার, যে আমি কি তার মানে এটার মধ্যে একটা কিন্তু সেন্স অফ রেসপন্সিবিলিটির জায়গা ছিল। আর এখন আমার কলম মানে আমি যা খুশি তাকে লিখতে পারি। প্রতুলের একটা বিখ্যাত গান ছিল না, যে হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না, তুমি আলু বেচো, পটল বেচো, সব কিছু বেচতে পারো, তুমি স্বপ্ন বিক্রি করো না, আর সবচেয়ে বড় কথা তুমি কলমটাকে বিক্রি করো না। আজকে মনে হচ্ছে যে কলম বিক্রি করাটা সবচেয়ে লাভজনক পেশা। একদিকে ক্ষমতা কুক্ষিগত করা, অন্যকে ক্ষমতাহীন করে তোলা। ফলে রাজনীতি যখন মানুষকে রাজনৈতিক সচেতন করার চাইতে রাজনীতি যখন ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা এবং মারমুখী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে, তখন যেভাবে আমি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবো আমি সেভাবেই পারবো। যদি এভাবে না পারি তাহলেও হবে। দেখা গেল যে আমি আপনাকে স্বাভাবিকভাবে যুক্তিতে পরাস্ত করতে পারি না, সাথে সাথে হ্যাঁ যুক্তি ভালো করে কিন্তু লোকটা বেশি সুবিধার না, বাস আমি এটা ইঙ্গিত করবো। আর এটা যদি মেয়েদের ব্যাপারে হয় যেমন, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আর মানে এটা 100 জনের মধ্যে হয়তো 90 জনে বিশ্বাস করে বসে থাকবে। এবং আমাদের দেশে একটা কথা আছে না, যা রটে তার কিছুটা বটে, এই কথা বলে আপনি যা খুশি রটিয়ে দিতে পারেন, সেই সত্য যাহা রটাইবে তুমি। তার মানে এইরকম একটা জায়গায় আমরা চলে গেলাম কেন? অ্যাবসেন্স অফ ডেমোক্রেসি, অ্যাবসেন্স অফ রেসপন্সিবিলিটি এবং অ্যাবসেন্স অফ মানে ইমপ্লিকেশন অফ ল। আমি আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলে আমি কি শাস্তির মধ্যে পড়বো না? নিশ্চয়ই। তখন বলবে, এখন দেখেন সবচেয়ে বড় ঘটনাগুলো কি হয়েছে, যে ছেলেটার মোবাইলটা 1.5 বছর ধরে থানায় আটকে রাখা হয়েছে, সেই মোবাইল থেকে ধর্মীয় অনুভূতির বিপরীতে একটা নাকি পোস্ট দেওয়া হয়েছে, এই জন্য এলাকায় উত্তেজনা। প্রথমত সে কাঠমিস্ত্রি, দ্বিতীয়ত তার মোবাইলটা থানায় সিজ করে রাখা হয়েছে, তো এটা কে করলো? তার মানে একটা মিথ্যা কথা বললে মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করা যায়। তাহলে রাজনীতি যখন মিথ্যাকে সত্যকে উপস্থাপন করার একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি যখন ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি যখন অন্যকে ক্ষমতাহীন করার একটা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে, তখন সোশ্যাল মাধ্যমে তার মানে এই সামাজিক মাধ্যম তাহলে অপরাজনীতির বা ক্ষতিকর রাজনীতির একটা বড় হাতিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতিয়ার হয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন মানুষ যুক্তি করাটাও ভুলে যাচ্ছে। মানে অনেক সময় বলে না যে আপনি বলেন প্রশ্নগুলো সহজ, উত্তরটা কি সহজ হবে না? তাহলে উত্তরটাও তো সহজ হওয়া উচিত, কিন্তু প্রশ্নগুলো সহজ, উত্তরটা খুব কঠিন। এরকম যদি হয় তাহলে যে কোনো একটা প্রশ্ন করে দিলাম, অথবা যে কোনো একটা সংশয় তৈরি করে দিলাম, এবং যে কোনো একটা সন্দেহ তৈরি করে দিলাম। রবীন্দ্রনাথের কথা বলে শেষ করি। রবীন্দ্রনাথ বলছে সন্দেহ হচ্ছে দোধারি ছুরির মতো, সে এদিকেও কাটে ওদিকেও কাটে। যেমন আমি যদি আপনাকে সবসময় সন্দেহ করি, আপনি আমাকে দিয়ে যদি হাসেন, তাহলে হাসে কেন? নিশ্চয়ই মনের মধ্যে অন্য কোনো বিষয় আছে। আবার যদি গম্ভীর হয়ে থাকেন, ভাব নিচ্ছ তুমি, তার মানে আমি যদি একবার সন্দেহ করা শুরু করি, এর হাত থেকে আমার নেই। ফলে মানুষকে সন্দেহ নয়, মানুষকে একটা যৌক্তিক বন্ধনে আমরা না আবদ্ধ করতে চাই। রাজনীতি হচ্ছে সেই জিনিস, আমি যাচাই করব, বাছাই করবো, আপনার কথাটাকে আমি যাচাই করে নেবো, আমার কথাটা আপনি যাচাই করে নেবেন। এবং এরকম একটা প্ল্যাটফর্ম যদি থাকে, যেমন এটা একটা প্ল্যাটফর্ম না, এটা তো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং এটা বলবো একটা টপমোস্ট সোশ্যাল প্ল্যাটফর্ম। আমি যে কথাটা বলবো যদি মানে 1 লক্ষ মানুষ শুনে, সে বলবে উনি মিথ্যা কথা বললেন, এটা যেন তিনি ভাবতে পারবেন। আবার যদি বলেন না উনি কথাটা ঠিক বলেছেন, সেটাও তিনি ভাবতে পারবেন। তার মানে এটা আমি সোশ্যাল জাজমেন্টের জায়গায় আমরা চলে আসলাম। কিন্তু যখন আমি ফেসবুকে লিখছি, তো আমার ফেসটা কিন্তু হাইডিংয়ে চলে গেছে, আমি কিন্তু ফেস টু ফেস হচ্ছি না। হ্যাঁ,
মানে যে অ্যাকাউন্ট থেকে লেখাটা হচ্ছে তার পরিচয় তো থাকছে, তার পরিচয় থাকছে, এবং সাথে সাথে কিন্তু দেখবেন যে তার পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই লেখা শুরু হয়ে গেল। তার মানে যেহেতু দায়হীনতা আছে, আপনি আমি বললাম না যে মানুষ যখন রাজনীতি করে তখন সে মানুষের সঙ্গে একটা তার নিয়মিত যোগাযোগের মধ্যে থাকে, কিন্তু যখন সে প্ল্যাটফর্মটা ইউজ করে তখন তার সঙ্গে কোনো নিয়মিত যোগাযোগ নাই। আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লোকের জনপ্রিয়তাকে মনে হয় যে এই 2 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দেবে, আমি এত সো পাওয়ারফুল, কিন্তু এই সো পাওয়ারফুল উইপনটা ইউজ করার আগে ভাববো না যে এটার মধ্য দিয়ে আমি একটা মানুষের জীবনে কি আঘাত টানি অথবা সমাজে কি সংস্কৃতিটা ছড়িয়ে দিই। সেই বিবেক বোধ, দায়িত্ব বোধ থাকলে তো এই কাজ করতো না। রুবিনা আপা, আপনার কাছে ছোট করে শুনে আমি বিরতিতে যাব। সেটি হচ্ছে যে এখানে যেহেতু কোনো নিয়ন্ত্রণ নাই, অবারিত, যে কেউ ঢুকে যা কিছু করতে পারে, এর বহুবিধ ক্ষতির কথা আমরা জানি। আপনি যেটি বলছিলেন নারীদের ব্যাপার তো বটেই, কিন্তু আমরা আজকে রাজনীতির মধ্যে থাকি। ইদানিংকার অনেক রকমের সামাজিক মাধ্যমের কন্টেন্ট বা আধেয় দেখে মনে হচ্ছে না যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই অস্ত্রটাকে বেশি ব্যবহার করা হচ্ছে? সেটি মুখোমুখি মোকাবেলা করার চেয়ে পরোক্ষ মোকাবেলার ফল কি বেশি হচ্ছে, বা মানুষ কি সবাইগুলো বিশ্বাস করছে? আমি কিন্তু লক্ষ্য করেছি যেটা, মানুষ বলতে আসলে আপনি কাদেরকে বোঝাচ্ছেন, এখানেও আবার ভাগ আছে। আপনি যদি কয়েক জেনারেশন এডুকেটেড, মিডল ক্লাস, কালচার্ড মানুষের কথা বলেন, সেটা একরকম হবে। তারা কিন্তু এগুলো গ্রহণ করছে না, এবং তারা তাদের যুক্তি, বুদ্ধি এবং মেইন স্ট্রিম মিডিয়া নিউজ দেখে তারা কিন্তু তাদের কনক্লুশন ঠিক মতোই ড্র করতে পারছে। একটা কুপ্রভাব পড়ছে কোনো না কোনো ভাবে। হয়তো তারা 2-1বার ভাবছে যে আচ্ছা কি ব্যাপার, বাট তারপরেও কিন্তু মোস্টলি 99% তারা সঠিকভাবেই বুঝতে পারছে। কিন্তু এই সংখ্যাটি তো আমাদের জনসংখ্যার যদি পার্সেন্টেজে আসেন খুবই কম। একটা ভাস্ট মেজরিটি অফ পিপল তারা কিন্তু হয়তো প্রথমবারের মতো লিখতে বা পড়তে পারছে। তারা হয়তো এমন একটা কালচারে তারা বেড়ে উঠেছে যে তাদের কাছে ফেসবুকটাই হচ্ছে নিউজের সোর্স। তারা ফেসবুক দেখে নিউজ দেখতে অভ্যস্ত। বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলোর যে ওয়েবসাইট আছে এবং সেখানে গিয়ে যে খবর পড়া যায় ঠিক ফেসবুকের মতোই, এই ব্যাপারটি হয়তো তারা ওভাবে জানেও না, বা জানলেও পড়েও না, সচেতনও না। তারা কিন্তু মুখের উপর বলে দেয় ফেসবুকে পেয়েছে। আমি কিন্তু ইভেন কিছু রাজনীতিবিদকেও দেখেছি যারা টকশোতে অবলীলায় বলে কেন আমি তো ফেসবুকে দেখেছি। মানে ফেসবুকে আপনি কি দেখেন আর কি দেখেন না সেটার সঙ্গে যে সত্যের ন্যূনতম কোনো সংযোগ নাই, এটাও তো, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতেও বোধহয় আমাদের আরেকটু সময় লাগবে। আরেকটি বিষয় আমি বলি, আপনি বলেছেন অ্যাকাউন্ট হোল্ডারদের তো একটা আইডি আছে, পরিচয় আছে। না ভাই, দুঃখজনক হলো এখন বট অ্যাকাউন্ট আছে। এই বট অ্যাকাউন্টটা, এটা তো একটা এআই জেনারেটেড একটা আইডি। তাদেরকে কিছু কমেন্ট কমনলি দিয়ে দেওয়া হয়, তারা ওই কমেন্টগুলো দেখবেন ভিডিওর নিচে সমানে আসতে থাকবে। নির্বাচন চায় কারণ তারা চাঁদাবাজি করতে চায়, নির্বাচন চায় কারণ তারা ক্ষমতায় যেতে চায়, এই মহিলা তো শেখ হাসিনার সহযোগী, ইত্যাদি ইত্যাদি আমরা গত ইত্যাদি। কয়েকদিনই দেখেছি আপনার দলের শীর্ষ কয়েকজনের ছবি দিয়ে বলা হচ্ছে এরা সব রয়ের এজেন্ট, সব রয়ের এজেন্ট। এবং এখন না একটা খুব মজার বাক্য বের হয়েছে, রয়ের এজেন্ট আর মানে ভারতের দালাল, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। ফেসিবাদের দোসর, ফেসিবাদের দোসর। 15 বছর যদি ঘরের কোনায় লুকায় না থাকতো এই দেশের মেজরিটি, তাহলে শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না। এই আমাদের মতো মানুষজনই 15 বছর রিলেন্টলেসলি মাঠে ঘাটে, ডিজিটাল মাঠে এবং প্রকৃত মাঠে সংগ্রাম করে গেছি। এক একজনের বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে 10টা মামলার মধ্যে হত্যা মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা। কই, আমরা তো ভয় পাইনি। কিন্তু মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না, তাদের 15 বছরের হিস্ট্রিটা টেনে দেখেন, হয় মিউ মিউ করতো, না হলে পুরা বোবা ছিল। এখন দেখেন, শুধু যে বট আইডি তা না, লাইক কমেন্ট কিন্তু কেনা যায়। আপনি কমেন্ট করার জন্য 10 টাকা দিয়ে লোক ভাড়া করলেন, পার কমেন্ট 10 টাকা, 5 টাকা, পার লাইক 5 টাকা। সো এরাও কিন্তু কাজ করে। সুতরাং যারা কমেন্ট করছে বা যারা লাইক দিচ্ছে, তারা যে সত্যি সত্যি কথাগুলো বিশ্বাস করে দিচ্ছে তাও কিন্তু নয়। সো পুরো বিষয়টাই কিন্তু একটা ইকো চেম্বার, যেটার একটা ফেক ওয়ার্ল্ড, যেটার সাথে হয়তো রিয়েল ওয়ার্ল্ডের ন্যূনতম কোনো সামঞ্জস্য নাই। কিন্তু সেই চর্চা চলেই যাচ্ছে। মানুষ বিশ্বাস করুক আর না করুক, সন্দেহটা তৈরি হচ্ছে, যেটা রতন ভাই বলছেন, একটা সন্দেহ তৈরি করে দেওয়া। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার মুইন ফারহানা এবং জনাব
রাজেকুজ্জামান রতন। এই পর্যায়ে আমরা এই সামাজিক মাধ্যমের রাজনীতির ধারাবাহিকতায় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণা অনেক বছর ধরেই চলছে এবং সেটা দিন দিন বাড়ছে এবং আগামী নির্বাচনে ব্যাপক হারে হবে। সেটাকে মাথায় রেখে সামাজিক মাধ্যমে প্রচারণার ব্যাপারেও নির্বাচন কমিশন আচরণবিধি প্রণয়ন করছে। যে আচরণবিধিটি 2008 সালে প্রণয়ন করা হয়েছিল সেটাকে সংশোধন করে সামাজিক মাধ্যমের ব্যবহারের বিষয়টাও অন্তর্ভুক্ত করছে। এই বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আলোচনায় ফিরব। আগামী জাতীয় নির্বাচন ঘিরে জমে উঠতে শুরু করেছে দেশের রাজনৈতিক অঙ্গন। তবে এবারের নির্বাচনী প্রচারণা আগের চেয়ে কিছুটা ভিন্ন হবে। নির্বাচন কমিশনের খসড়া বিধিমালায় এবার নজর দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও পোস্টার ব্যবহারের ওপর। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনী প্রচারণা চালাতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। নির্বাচনী খসড়া বিধিমালায় বলা হয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য, চরিত্র হনন করা বক্তব্য বা গুজব ছড়ানো যাবে না। ইসির অনুমোদিত বিষয়বস্তুর বাইরে গেলে অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ সর্বোচ্চ কঠোর অবস্থা রাখা হয়েছে বিধিমালায়। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণের বিষয়টি এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারছি না, তবে আছে। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যেই মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশই গুরুত্ব পেয়েছে খসড়া বিধিমালায়। এছাড়া নির্বাচনী ব্যয় কমানো, শৃঙ্খলা না ভাঙা ও গ্রামীণ পর্যায়ে প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ডে প্রচারণা নিশ্চিতের ওপরও জোর দেওয়া হয়েছে। একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা যাতে শৃঙ্খলার বিঘ্নিত না হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। নির্বাচন কমিশনের এই খসড়া এখন অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলেই করা হবে চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। রুমিন ফারহানা, নির্বাচন কমিশনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? আচরণবিধিতে যদি সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারের বিষয়টি নিয়ে আসা হয়, কি করা যাবে কি করা যাবে না, এর বিস্তারিত আছে প্রথম আলোর একটা রিপোর্টে। সেখানে যেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এখন নির্বাচন কমিশন সামাজিক মাধ্যম কতটা নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ বা মনিটর করতে পারবে, কে কোন দিক থেকে কি অপপ্রচার করবে, এবং সেখানে প্রস্তাব করা হয়েছে যে অন্যান্য আচরণবিধি লঙ্ঘন করলে যেসব শাস্তি হয়, জেল জরিমানা, সেগুলো থাকবে। সেক্ষেত্রে কি একটু আশ্বস্ত হওয়া যায়? আপনি আমাকে বলেন তো, বাংলাদেশের খুব অন্ধকার বা কালো কয়েকটা আইনের নাম বলতে গেলে অবশ্যই আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই আইনগুলোর নাম আসবে, তাই না? এই আইনগুলো কিন্তু মূলত করা হয়েছিল মানুষের ব্যাপারে যদি কোনো ভ্রান্ত তথ্য, ভুল তথ্য, অপমানজনক কথা, মানহানিকর তথ্য প্রচার এবং প্রকাশ করা হয়, তাহলে যেন ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মান আছে কেবলমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার মানহানি কথায় কথায় হয় এবং শত শত মামলা হয়ে যায়। আমরা দেখলাম যে অপপ্রচার কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অপপ্রচারগুলোই অপপ্রচার হিসেবে গণ্য হয়, আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই লেখা যায়, মানে বিরোধী দলের যারা আছে আর কি, আমাদের যে কোনো চরিত্র হনন করা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়। আইনটাকে যখন আপনি প্রয়োগ করবেন আপনার সুবিধা মতো, আর অন্যর ব্যাপারে যখন সত্যিকারের আইনটা প্রয়োগের ঘটনা ঘটবে কিন্তু আপনার খুব পছন্দের লোক তার বেনিফিট পাবে না, বা বলতে গেলে আপনার বিরোধী পক্ষই তার বেনিফিট পাবে এই আইনের, তখন আপনি আইনের ব্যাপারে চোখ বুজে থাকবেন। এটা তো বাংলাদেশের সংস্কৃতি। আমি কি করে বিশ্বাস করব যে এই যে কথাগুলো আমি লিখে রেখেছি অভিযুক্ত ব্যক্তির প্রার্থিতা পর্যন্ত বাতিল করে দেবে? বাংলাদেশে কি সত্যি আমরা অপপ্রচার, গুজব, বিভ্রান্তিকর তথ্য, চরিত্র হনন, মানহানিকর তথ্য, এগুলোর জন্য সত্যি মানে একেবারে সত্যি কথা সেই সত্যি ঘটনার প্রেক্ষিতে শাস্তি হতে দেখেছি? বরং আমরা দেখেছি কোন ঠাকুরগা কিংবা গাইবান্ধায় হয়তো সংখ্যালঘু
কমিউনিটির একজন ব্যক্তি যিনি লিখতে পড়তে পারেন না, তার নামে একটা গুজব ছড়িয়ে গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দেওয়া, মারপিট করা, সহিংসতা করা, সংখ্যালঘুদের উপর অত্যাচার, 15 বছর কি আমরা এগুলো দেখি নাই? আগে আইনের প্রয়োগ হয়নি, এখন কেন হচ্ছে না? দেখুন, এখন কেন হচ্ছে না এই প্রশ্ন যদি আমাকে করেন, আমি বড় দুঃখিত হই, এর কোনো জবাব আমার কাছে নাই। আমরা খুব ভালোভাবে জানি, আমি তো আইন অঙ্গনে রেগুলার প্র্যাকটিস করি, আমি দেখি এফআইআরে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, জামিনের প্রতিটি শর্ত পূরণ করা হচ্ছে। তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি বয়স্ক, তার মানে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কারণে তার নাম হয়তো বৈষম্য বিরোধী মামলায় নাম চলে গেছে, তার সন্তান অসুস্থ হাসপাতালে, তারপরেও জামিন দেয়া হয় না, হচ্ছে না। এবং এই জামিনগুলোতে যেই লয়ার দাঁড়াবেন তাকে ট্যাগ দেয়া হচ্ছে তিনি ভারতের দালাল, তিনি ফ্যাসিবাদের দোসর। এইভাবে আসলে আপনারা যদি মানে এভাবে যদি চলতে থাকে না, আমরা খুব অন্ধকারের দিকে তাহলে যাচ্ছি। অভ্যুত্থানের ফলে আমরা কি পেলাম? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, আমি বলবো আমি একরাশ মানে আমি আসলে যেটার জন্য আমি 15 বছর লড়াই করেছি, যেই বাংলাদেশ দেখার জন্য, একটা সহিষ্ণু, একটা মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, একটা সুস্থ বাংলাদেশ, যেই বাংলাদেশে আপনার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কেন, আপনি বিচারটা পাবেন, আইনের চোখে সবাই সমান হবে। আইনের চোখে সবাই সমান হবে। একটা পর্যায়ে আমার কোর্টে বলতে ইচ্ছা করে, মাননীয় আদালত, আপনারা কিন্তু নির্বাহী বিভাগকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আছেন, মানে আপনারা নির্বাহী আদেশ পালনের জন্য নাই। কিন্তু কি লাভ বলেন, কোথায় বলবো, কাদেরকে বলবো? তার মানে আগে তো ফ্যাসিবাদী সরকার ছিল, ফ্যাসিবাদী শাসন ছিল, ফ্যাসিবাদী দল ছিল, তারা আইনের শাসন কায়েম করে নাই, আইনের প্রয়োগ করে নাই, ন্যায় বিচার আদালতের স্বাধীন ভূমিকা নিশ্চিত করে নাই। এখন কে বাধা দিচ্ছে? দেখুন, এ কারণেই না ওয়েস্টে যেটা হয়, ব্যক্তিকে খুব বেশি প্রাধান্য দেয়া হয় না। ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, প্রতিষ্ঠান সিস্টেমটাকে গড়ে তোলে। আমরা তো সিস্টেম 15 যা হয়েছিল, যেটুকু হয়েছিল 15 বছরে শেষ হয়ে গেছে। এখন আপনার মগজে যদি থাকে যে আইনমন্ত্রী যা বলবে আপনাকে সেভাবেই কাজ করতে হবে, আপনি কেন আশা করছেন যে এখন মগজে নতুন করে আসবে যে উপদেষ্টা যাই বলুক না কেন, বা ওখান থেকে ওই সারা আমি কেয়ার করব না, হঠাৎ করে আপনি এই মেরুদণ্ড পেয়ে যাবেন, এটা আশা করার তো হার্ড ডিস্কে ঢুকে গেছে, এটা হার্ড ডিস্কে ঢুকে গেছে। আমাদের এত পেছনে গেছি যে আমাদের আবার ওই মানে 80-র দশক পর্যন্ত আসতে যতটুকু হয়েছিল, আবার আমাদের নতুন করে সেইটুকু যেতে হবে। খুবই দুঃখজনক। তাহলে আপনি বিচারাঙ্গনের লোক হিসেবে যখন বলছেন, নিশ্চয়ই আমি খুব কষ্ট নিয়ে বলছি। নিশ্চয়ই। রতন ভাই, আমরা নির্বাচন কমিশনের যে উদ্যোগ দেখলাম, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ কতটা সম্ভব এবং নিয়ন্ত্রণ তো প্রয়োজন, যেহেতু ক্ষতিকর উপাদানে মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে রাজনীতি সংশ্লিষ্ট লোকজন, আইন দিয়ে কি নিয়ন্ত্রণ করা যায়, বিধি বিধান দিয়ে কি নিয়ন্ত্রণ করা সম্ভব, নাকি মানুষকে সচেতন করার মাধ্যমে সম্ভব? সেটা যদি হয়, তাহলে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের এখানে কি ভূমিকা থাকা উচিত? দুটো জিনিস থাকতে হবে। একটা হলো আইন, আর একটা হলো যে মানুষের নৈতিকতা। নৈতিকতাটা জাগিয়ে তুলতে হয়, আর আইনটাকে প্রয়োগ করতে হয়। একটা হচ্ছে বটম আপ, একটা হলো টপ টু বটম। তাহলে আইন প্রয়োগ হয় উপর থেকে নিচে, আর মানুষের মূল্যবোধটা জাগিয়ে তুলতে হয় নিচ থেকে উপরে। রাজনীতিবিদদের কাজ কিন্তু মূল্যবোধটা জাগিয়ে তোলা, আর প্রশাসনের কাজ হচ্ছে আইনটাকে প্রয়োগ করা। রাজনীতিবিদরা যদি এখন মিটিংয়ে দাঁড়িয়ে যে কথা সত্য নয় বলে আমি জানি, সেই কথাটাই অবলীলাক্রমে বলতে থাকি, তাহলে এই যে সামনে যদি, যেটা রুমিনাবা বললেন, কোনো মিটিংয়ে 50,000, কোনো মিটিংয়ে 20,000, এই 20,000 মানুষকে মেসেজ দিয়ে দিলাম, নেতা যেভাবে বলছেন এইভাবে মিথ্যাটাকে সত্যের মতো করে বলতে হবে। এইভাবে প্রতিপক্ষের চরিত্রটা হনন করতে হবে। কিন্তু উল্টাটা যদি এরকম হতো যে আমি যেটা সত্য সেটাই বলবো, তাতে যদি আমার এই মুহূর্তে সাময়িক লাভ নাও হয়, আমি জনগণের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারি না। একটা ভুল তথ্য জনগণের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি করবে। রাজনীতিবিদদের দায়বদ্ধতা তো অন্যদের চেয়ে অনেক বেশি। এই কারণে এটা হচ্ছে একটা রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন। দ্বিতীয়ত, যে কেউ যদি দায়বদ্ধ না হয় তখন কি হবে? তখন কিন্তু আইনের প্রয়োগ করতে হবে। তাহলে দুটা সাইমultaneous করতে হবে। বলছে আইনের প্রয়োগ করব, কিংবা আমরা শুধু না, আইনের তাহলে যুক্তিসঙ্গত প্রয়োগ লাগবে। এখন আইন প্রয়োগটা যদি এখন একটু আগে রুমিনাপা যেরকম বলেছিলেন যে আইনটা এমন যে ইশারায় গতিশীল হয়, আর ইশারা না পেলে স্থবির হয়ে যায়। কখনো গরুর গাড়ির গতিতে চলে, কখনো রকেটের গতিতে চলে। পিছনে কে আছে এবং সামনে কে আছে তার উপর দ্বারা গতি নিয়ন্ত্রিত হয়।
হ্যাঁ সামনে গতিরোধক সরকারি দল যাওয়া যাবে না, আর সামনে বিরোধী দল একদম গুড়িয়ে দাও। তো এই মানসিকতা যদি থাকে, এখন নাই, কিন্তু খেয়াল করবেন তারপরেও যুগে 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 এই জিনিসটা আছে কি, অধিপতি শ্রেণী তার চিন্তাটা শোষিত মানুষের মাথায় দিয়ে দেয়। যেমন জমিদার যখন অত্যাচার করে তখন প্রজা তখন মনে করতে থাকে যে আমি তো জমিদারের অত্যাচারিত, তখন সে নিজে গিয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করে। ওইটার একটা সাইকেল ক্ষমতা ট্রিকল ডাউন করে। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরে আসছি আলোচনায়। আশা করছি এবারও আপনাদের ফিরে এসে সাথে পাবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের অতিথি ব্যারিস্টার উইন ফারহানা এবং রাজ্জাকুজ্জামান রতন। একদম শেষ পর্যায়ে চলে আসছি। নির্বাচন সংশ্লিষ্টই বলা যায় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছেন। প্রথমে একটা বিজ্ঞপ্তি এসেছে আপনার প্রেস উইং থেকে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সংস্কার দ্রুততর করার তাগিদ দিয়েছেন। পরে আবার প্রেস উইং থেকে সংশোধন করে বলা হয়েছে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। যাই হোক, প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছেন। তার মানে নির্বাচনের জন্য উনি কি বলবো অনেক সিরিয়াস বলা যায়। কিন্তু আপনাদের দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব উনি বলছেন যে এই তাগিদের সাথে তিনি একমত না, ওনার উনি নির্দিষ্টভাবে ডিসেম্বরে নির্বাচন চান। এবং পরশুদিন আপনাদের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক আছে, তার আগের দিন 16 তারিখে আপনাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে। সেখানে আপনারা হয়তো ওইরকম দিনক্ষণ আদায় করতে পারবেন বলে কি আশা করছেন? না, আশা করছি না। এবং আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি কি বিশ্বাস করেন এই ডিসেম্বর বা সামনের জুন 6 মাসের মধ্যে নির্বাচন হবে, প্রত্যেকে বলবেন। আমি তো কথা বলি সাধারণ মানুষের সাথে, ধরুন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন, একেবারেই সাধারণ মানুষ যিনি বাংলাদেশের একজন নাগরিক, তারা কেউ বিশ্বাস করে না। ঘোষণার উপর আস্থা রাখছে না? না, রাখছি না, কেউ রাখছে না, বাংলাদেশের কেউ রাখছে না। কেন রাখছে না? রাখছে না এ কারণেই যে প্রধান উপদেষ্টা শুরু থেকেই নির্বাচন নিয়ে এক ধরনের পিচ্ছিল পথ করছেন, দেখাচ্ছেন। উনি স্পষ্ট করে কিছু বলছেন না। ডিসেম্বর টু জুন এই কথাটা কিন্তু বারবার বলছেন। বাংলাদেশে 50 বছরে জুনে কোনো নির্বাচন হয়েছে? বৃষ্টি, কাদা, ঝড়, বাংলাদেশের গ্রামগুলোর যে অবস্থা দাঁড়ায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেই অবস্থা হয় সেই বর্ষাকালে, সেই সময় কি নির্বাচন হতে পারে? এবং তার আগে ঈদ, রোজা, এই দুটো ঈদ, রোজা, কোরবানি, আপনি এবং হজ, সব মিলে আপনি আমাকে বলেন। আর আপনি যদি এই ধরে নিলাম প্রকৃতি বা ঈদ, রোজা কোনো কিছুই তারা কনসিডার করলো না, জুন মিন্স জুন, আপনি আমাকে বলেন তো খুব জোরে সোরে একটা আওয়াজ আপনি শুনছেন না? প্রথমে আসলো সার্জিসের কাছ থেকে 5 বছর, তারপরে আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে 5 বছর, তারপরে আসলো একজন মৌলানার কাছ থেকে, যেটা আমাদের প্রেস সচিব আবার সেটাকে শেয়ার করে বললেন না এটা অবশ্য ঠিক হচ্ছে না, 5 বছর আমরা কেউ থাকবো না, তবে কিনা মানুষ তাই চায়। আপনি কি লক্ষ্য করেছেন ঈদের জামাতে কি সুন্দর সুন্দর মানুষজন সকলেই হাত মিলিয়ে বলে অনন্তকাল থাকুক? আপনি খেয়াল করেছেন ফেসবুকে এখন 5 বছর অনন্তকাল, যতদিন বেঁচে আছে ততদিন। ঠিক এই কথাগুলো কি শেখ হাসিনার আমলে আপনারা শুনেছেন না? এবং আল্লাহর নিয়ামত, এটাও বলা হচ্ছে আল্লাহর নিয়ামত এবং ওনার যতদিন আয়ু আছে। তো এখন আমার কাছে মনে হয় কি, আমি কখনো প্রধানমন্ত্রীর আসন দেখিনি, প্রধানমন্ত্রীর ঘরে আমার কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। আমার বাকি জীবনে যদি কোনোদিন সৌভাগ্য হয় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ঘরে ঢুকবার, উনি যে চেয়ারটিতে বসেন, আমি একটু চেয়ারটাকে দেখতে চাই। এই চেয়ার কি করে মানুষের সকল বাহ্য জ্ঞান লুপ্ত করে দেয়? না হলে যেই ব্যক্তিটি সারা বিশ্বে সমাদৃত, সম্মানিত, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন, তিনিও কেমন জানি গোলক ধাঁধায় পড়ে যান। আমার ভীষণ শখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনটা একবার দেখবার। এত বেশি আকর্ষণ মনে হচ্ছে আপনার কাছে। কিন্তু উনি তো ওনার জীবনে যা অর্জন, এটি বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বড় না? সেই জন্যই তো আমি চেয়ারটা দেখতে চাই, যেটি মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। জি রতন ভাই, চেয়ারের শক্তিতে কি আটকে যাচ্ছে নাকি আমাদের প্রধান উপদেষ্টা? আমাদের ক্ষমতার সিঁড়িটা হচ্ছে পিচ্ছিল, রক্তাক্ত, রক্তের পথ বেয়ে ক্ষমতা যায়, কিন্তু ক্ষমতার চেয়ারটা খুব আঠালো, এত আঠালো যে ওখান থেকে উঠতেই পারে না। চামড়া উঠে গেলেও শরীর উঠতে চায় না, এরকম একটা অবস্থা। সে কারণে মানুষ বলে যে গদি পেলে কেউ ছাড়তে চায় না। এইটা কথাটা কিন্তু এইবার একটা চ্যালেঞ্জ এসছে। আমরা নিশ্চয়ই আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের অন্তরে কী আছে এটা পরিষ্কার করে বলবেন, এবং তারা জনগণ যে এই কথাগুলো বলে এগুলোকে তারা
ভুল প্রমাণ করবেন যে তারা ক্ষমতা লোভী নন, বরং একটা ক্ষমতার একটা শান্তিপূর্ণ হস্তান্তরের কাজটা করে যাবেন। তারা ক্ষমতা প্রত্যাশী নন, যাতে ক্ষমতার একটা পিসফুল ট্রানজিশন আর ট্রান্সফরমেশন অফ পাওয়ার এটা হয়, নির্বাচনী ব্যবস্থাটাকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য করে যাবেন। আপনি যে বলেছেন না প্রশ্নগুলো সহজ, বব ডিলানের সেই বিখ্যাত গান থেকেই এটা নিয়েছেন। সেখানে একটা কথা আছে না, যে কতটা অপচয়ের পরে বলবে তুমি এসে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। তা আমাদের কত অপচয়ের পরে বলবো অনেক প্রতিশ্রুতি কিভাবে ভেসে গেল। তা প্রতিশ্রুতি ভঙ্গের হতাশা কিন্তু খুব মানে ক্ষতি করে একটা জাতির জন্য। না, ভঙ্গের আমরা আশঙ্কা করছি না, আমি বলছি যে এইটা না, আশঙ্কার জন্য বলছি না, যে মানুষ যেটা রুমিন আপা বললেন যে জনগণ মনে করে না, তাহলে এই যে মানুষ যে মনে করে না, এই মনে করা না করাটা কিন্তু যারা ক্ষমতায় থাকেন তাদের জন্য হয়তো তাদের দম্ভও হতে পারে, অথবা তাদের জন্য লজ্জাও হতে পারে, যে মানুষ কেন মনে করে না। আমি তো নিজের মুখে বললাম আমি ইলেকশন দেবো, তারপর মানুষ বিশ্বাস করছে না, তার মানুষকে আমার কথা বিশ্বাস করছে না। তাহলে এইটা আমার চ্যালেঞ্জ, আমার কথার যে দাম আছে এটা আমার প্রমাণ করতে হবে। জি, তো এইরকম একটা চ্যালেঞ্জ দিলে হয় কি, কখনো সত্যের জন্য চ্যালেঞ্জ দিতে হয়, কখনো মর্যাদার জন্য চ্যালেঞ্জ দিতে হয়, কখনো কখনো দায়িত্ব রক্ষার জন্য চ্যালেঞ্জ দিতে হয়, কখনো কখনো চেয়ার নয় চরিত্র রক্ষার চ্যালেঞ্জ দিতে হয়। তো এই চ্যালেঞ্জগুলো তো রাজনীতিবিদদের কাজ। জি, একদম শেষ কথা শুনবো রুমিন আপনার কাছে, যে এই যে 5 বছর 10 বছর যতদিন খুশি যতদিন বেঁচে থাকবেন, এই যে কথাগুলো আসছে, এবং আপনি বলছিলেন যে প্রেস সেক্রেটারি এই ধরনের স্ট্যাটাসগুলো আবার শেয়ারও করছেন, কিন্তু প্রধান উপদেষ্টা আসলে এগুলো চান না, 5-10 আজীবন এগুলো উনি চান না, সেরকম কোনো বক্তব্য তো আমরা শুনতে পাচ্ছি না। তার মানে কি এই সব বক্তব্যে ওনার সায় আছে এরকমটা? আপনি কি মনে করেন যে ওনার অফিসের সায়, আমি ব্যক্তি প্লাস অফিস, সায় না থাকলে এটি হতে পারে? দুদিন আগে ফরহাদ মাজহার কি বললেন, ভয়ঙ্কর কথা, নির্বাচনের সাথে নাকি গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এবং আমি জানি না উনি আসলে মানে ডেফিনেটলি ওনার, ফরিদ আক্তার বলেছেন যে ওনারা নির্বাচিত। হ্যাঁ, ফরিদ আক্তার বলেছেন ওনারা নির্বাচিত। ভেরি ইন্টারেস্টিং। আমি আজকে দেখলাম ফরিদ আক্তার একদিনও পার হয়নি বলেছেন ওনারা নির্বাচিত। আচ্ছা, যদি নির্বাচনের দরকারই না হয় এবং ওনারা যদি নির্বাচিতই হন, তাহলে আমার প্রশ্ন যে বাংলাদেশের, ওনারা তো নির্বাচিত বলছেন তো যে রক্তের মাধ্যমে ওনাদের ইয়ে হয়েছে, তাই না, নির্বাচিত করেছে। হ্যাঁ, মানে সিলেকশন আর ইলেকশনের মধ্যে উনি গুলিয়ে ফেলেছেন। ফাইন, আমি সেগুলো মানলাম। আমার প্রশ্নটা তাহলে, যদি উনি এবং ফরহাদ মাজহার তো একই ধরনের সুরে কথা বলছেন, তো ওনারা 109-এ 106-এ আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিতে হলো কেন তাহলে? সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তো রেফারেন্সটা নিতে হয়েছে, রক্তের উপর দাঁড়িয়ে তো হয়নি শপথ নেওয়া, তাই না? সেই প্রশ্নটা তো রাখতেই পারি। জি, নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, অনেক ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। আপনারা যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি বিলম্বে শুরু করার জন্য দুঃখ প্রকাশ করছি। এর পুনঃপ্রচার দেখবেন আগামীকাল সকাল 7টা, এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো পরশুদিন রাত 9টায়। শুভরাত্রি।